কারাগার হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রতিটা মানুষের, ইচ অ্যান্ড এভরি পার্সন, অ্যাটলিস্ট এক সপ্তাহের জন্য হলেও তার সেখানে থাকা উচিত। কারণ কারাগারে হয় কি, আপনি পৃথিবীর সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যান। সমস্ত এই যে টেকনোলজি, এই যে আমাদের ফোন অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, এই যে ডোপামিন রাশ, সারাদিন ঘুম থেকে উঠে আগে মেইল চেক করা, এগুলো করার কোনো অবস্থা থাকে না। ইনফ্যাক্ট কখন পরিবারের সাথে যোগাযোগ হবে সেই সুযোগও থাকে না। আমার ক্ষেত্রে তো হচ্ছে ইচ্ছাকৃতভাবেই আমাকে এই সুযোগটা একেবারেই দেওয়া হয়নি, যেটা অন্যদেরকে দেয়া হতো। সো আমার যেটা হয়েছে, আমি একটা সলিটিউড, একটা স্পিরিচুয়াল জার্নি ফিল করেছি, এবং যেই জার্নিটা আসলে আমাকে ভেঙে দেওয়ার জন্য হয়েছিল, আমার মনে হয় সেটা আমাকে আসলে আরও শক্তিশালীভাবে, আরও সমৃদ্ধভাবে গড়তে সাহায্য করেছে। এবং প্রথম দিন আমি যখন যাই, আমি ভেঙে পড়েছিলাম আসলে কারাগারে যাওয়ার পথে। কারাগারের ভেতরে গিয়ে না, আমাকে যে জেল ভ্যানটাই করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই রাত 1:30টার সময় কোর্ট থেকে বের করে, তখন আমার কাছে মনে হয়েছিল যে এতদিন আমার মধ্যে একটা সাহস ছিল যে এত বড় গণ অভ্যুত্থানের পর আমরা যে একটা নতুন ইন্টারিম সরকার গঠন করেছি, এবং বেছে 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 আমাদের সমাজে সবচেয়ে প্রগতিশীল, সবচেয়ে ইন্টালেকচুয়াল, সবচেয়ে ভরসাযোগ্য ব্যক্তিদেরকে দিয়ে আমরা ইন্টারিম গঠন করেছি। এবং আগের যে আমরা বলতাম যে পুলিশি ব্যবস্থায় আমরা অনেক ভুল, এবং আগের যে একটা পুলিশি ব্যবস্থা ছিল, যে আগে আমরা শুনতাম যে স্বৈরাচারের সময় মানুষ গুম হতো, সেই সমাজ তো এখন আর নেই, এখন সংস্কার চলছে। এবং আমি যখন প্রথম আমার সংগঠন নিয়ে কাজ শুরু করি 2024 সালে, এবং এই যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমি বলা শুরু করি যে এখন থেকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সংস্কার করা। সো আমার কাছে মনে হয় সেই সংস্কার পর্যায়ের দেশে আমি আসলে সবচেয়ে বেশি হার্ট ব্রোকেন হয়েছিলাম। ইসার দেয়া প্রতারণা বা ইসার সাথে আমার যে ব্রেকআপ, তার চেয়েও বেশি কষ্ট আমি পেয়েছি যখন আমার কাছে মনে হয়েছে যে আমার বিচার ব্যবস্থা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। আমার বিচার ব্যবস্থা, যেখানে আমি, আমার শেষ ভরসা ছিল যে আর যাই হয়ে যাক, আমার বাংলাদেশের আদালত, আমার বাংলাদেশের পুলিশ ফোর্স, আমার বাংলাদেশের ডিবি, এনএসআই, যাদের কথা আমরা বলি, আমি শুনেছি যে 24 না 25টা ফোর্স আমার উপরে নাকি গবেষণা করেছিল। প্রতিটা মানুষ যারা গবেষণা করেছে তারা কিন্তু আমার প্রতি এখন সহানুভূতিশীল। তারা আমাকে মেসেজ পাঠায়, মেসেজ পাঠিয়ে আমাকে তারা শুভেচ্ছা জানায়। আমি যে জেলে ছিলাম, সেই জেলের যারা হচ্ছে তদারকি করে, ইচ অ্যান্ড এভরি পার্সন দেয়ার, তারা কিন্তু আমার সাথে এখনও অনেক সুন্দর সম্পর্ক। তারা কিন্তু সবাই জানে যে আসলে মেঘনা আলম কেমন, কিন্তু তাদের মধ্যে এখনও এই সমাজে যখন স্বৈরাচার নেই, সেই সাহসটা হচ্ছে না যে পাবলিকলি মিডিয়ার সামনে এসে সবাইকে বলবে যে আসলে মেঘনা আলমের কোনোই দোষ নেই। এই জিনিসটা দেখে আমি ভয়ঙ্করভাবে কষ্ট পাই। এবং আমাকে সেই জেল ভ্যানে রাতের বেলা আমার কাছে মনে হয়েছিল যে আর কি আছে, একটা মানুষের শেষ ভরসা থাকে। এমনকি আমি যে ইসা ডিজি শফিকুরকেও বলছিলাম যে আমি আইনি সাহায্য নেব, বারবার বলছিলাম যে তোমরা যদি আমার ব্যাপারে কুৎসা রটানো অফ না করো, তোমরা যদি আমাকে এসে ক্ষমা না চাও, তাহলে আমি একটা ফর্মাল কমপ্লেইন করব, আমি আইনের সাহায্য নিব। সেই আইন যখন মিসইউজ হয়, যখন আইনকেই আসলে আইন শেখাতে হয়, তখন তো আসলে এর চেয়ে বড় হার্ট ব্রেক কিছু হয় না। মুক্তির খবরটা কিভাবে পেলেন? মুক্তির খবর পেয়েছি, আমি যে মুক্ত হব সেটা আমি আগেই জানতাম, কারণ আমাকে বন্দি করারই কোনো কারণ ছিল না। আমাকে যখন ডিবি অফিসে রাখা হয়েছে, তখনও বলা হয়েছে যে আমি যদি যা যা আমার সত্যি আছে, যেগুলো আসলে আমাকে লাইভ করার সময় আমি অনেক কিছু বলে ফেলেছি এবং অনেক কিছু পোস্ট করে ফেলেছি, আমাকে আক্রমণ করার পরে অনেক কিছু পোস্ট করে ফেলেছি, তখন তারা বলছিল যে আমাকে সেই শব্দগুলো ফেরত নিতে হবে, বলতে হবে যে এরকম কিছুই হয়নি। এবং আমি যেহেতু সেই জিনিসটা মানছিলাম না, তার কারণেই তো হচ্ছে আমাকে বন্দি করা। তারপর আমি আসলে একটা সময়ে আমি মেনে নিয়েছিলাম যে এত আমার কিভাবে আমি আসলে ফাইট করব, আমি মেনে নিয়েছিলাম ঠিক আছে আপনারা যা বলছেন আমি চুপচাপ থাকবো বাসায় গিয়ে, ঠিক আছে। আমাকে ডিবি বললো ছেড়ে দিতে, এবং সেই রাতে নাকি হচ্ছে এম্বাসি এবং আমার হোম মিনিস্ট্রি সবার নাকি বসে একটা আলোচনাও করার কথা যে আমাকে ছেড়ে দিবে এবং পরবর্তীতে কি সলিউশন হবে তার আলোচনা করবে। আলোচনাটা হয়েছে কিনা আমি জানি না, তবে আমাকে ডিবি থেকে বলেছে আপনাকে যদি আমরা ছেড়ে দিই আপনি তো মামলা করে ফেলবেন, আপনি যাতে মামলা করতে না পারেন তার জন্যই আপনাকে 30 দিন ডিটেনশন দিলাম। সো আমি যে মুক্ত হব সেটা তো আমি জানতাম, শুধু ব্যাপারটা হচ্ছে কখন আমি আমার নিজের যে আত্মসম্মান বোধ, এটা আমি কখন বিসর্জন দিতে পারবো, এটাই হচ্ছে আমার জেলখানার মধ্যে
প্রশ্ন ছিল যে যেদিনকে সেটা পারবো বললে আমাকে সাথে সাথে ছেড়ে দিবে। তো পাবলিক প্রসিকিউটর কিন্তু সরাসরি রাষ্ট্রের সাথে কথা বলছে বা তার কাছ থেকে জেনে এসে বলছে সেটা না। পাবলিক প্রসিকিউটর যখনই আদালতে কোনো আসামি ওঠে তার বিরুদ্ধে সেটাকে সে একটা আর্গুমেন্ট বা ডিবেট করার চেষ্টা করে। এখন এটা সে বিভিন্নভাবে করতে পারে, আমার ক্ষেত্রেও করেছে, এবং এটা তার জব। যখন আমরা সেই জবের বাইরে আসি, আমি কিন্তু তাকে ব্যক্তি পর্যায়ে আমি বলবো না যে খারাপ মানুষ বা মিথ্যুক মানুষ, কিন্তু তার প্রফেশন যেটা আদালতে তাকে বলতে হবে সেটা সে বলেছে। আমাদের বাংলাদেশিদের আনফর্চুনেটলি যেই দিন থেকে আসলে আমাকে নিয়ে এই ঘটনাটা শুরু হয়েছে, এটার দুইটা দিক হয়েছে, একটা হয়েছে ভালো, একটা হয়েছে খারাপ। আমাদের দেশে এক সময় এই যে ডিপ্লোম্যাটস, অ্যাম্বাসেডার্স বা বিদেশি যারা আসতো, যেহেতু তারা জানতো যে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় না, তারা অনেক সময় আমাদের নারীকে অনেক সস্তা করে ফেলতো। হ্যাঁ, অনেকের সাথে অনেক রকম প্রেমের অভিনয় করা বা ডোমেস্টিক ভায়োলেন্স, যে মেরে রক্তাক্ত করে দিয়েছে, এরকম অনেকগুলো ইনসিডেন্টস ঘটেছে বিগত সময়ে। যেহেতু কখনোই তাদের কোনো শাস্তি হয়নি, তারা অনেকটাই উচ্ছৃঙ্খল পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু আমার এই ঘটনাটার পরে এখন তারা প্রচণ্ড পরিমাণের ভীত এবং অনেক হিসাব নিকাশ করে আমাদের নারীদেরকে অ্যাপ্রোচ করে। এটা একটা পজিটিভ জায়গা। আর একটা নেগেটিভ জায়গা হচ্ছে, যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে গিয়েছে যে বাংলাদেশের কোনো এক নারী কি বলে এটাকে, ব্ল্যাকমেইলার, হানি ট্র্যাপ। হ্যাঁ, এটাতে হয়েছে কি, সমগ্র বাংলাদেশের মানুষ সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে একটা বাজে ধারণা হয়েছে। এবং আমাকে কিছু অ্যাম্বাসি বলেছে যে আমাদের অ্যাম্বাসিতে এরকম অনেক রকম কমপ্লেন আসে আমাদের দেশের নাগরিককে নিয়ে, কিন্তু আমাদের নাগরিক যদি সত্যি দোষী হয় সেক্ষেত্রেও আমাদের সর্বোত্তম চেষ্টা থাকে যে এটাকে আমরা যেন নিজেদের মধ্যে মীমাংসা করে ফেলতে পারি এবং কোনোভাবেই বাইরের মানুষের আমাদের দেশের নাগরিক সম্পর্কে খারাপ ধারণা না হয়। কারণ এই খারাপ ধারণাটা হলে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে, বিভিন্ন দেশ এই দেশের মানুষদেরকে ভিসা দেয়া বন্ধ করে দেয়, এডুকেশন অপরচুনিটিস দেওয়া বন্ধ করে দেয়, কাজের অপরচুনিটিস দেওয়া বন্ধ করে দেয়। এবং সেটা আমি দেখেছি যে অনেক ইনফ্লুয়েন্সার যারা আছে বাংলাদেশে, তারাই নিজেদের স্টোরিগুলো শেয়ার করেছে যে তারাই যদি ভিসা না পায় সাধারণ মানুষ কীভাবে পাবে। সো এটা নিয়ে অনেকে বলছে যে সৌদি রাষ্ট্র নাকি আমাদের উপরে রাগ করলে আসলে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়। বাস্তবতাটা সেটা না। বাস্তবতাটা হচ্ছে, আমার দেশের নাগরিক যদি দোষী হয়ও তাকে দোষী সাব্যস্ত করা পৃথিবীর সামনে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে। কারণ আমাদেরকে যেটা করতে হবে, বাংলাদেশি মানুষরা সৎ, ভালো, এই ইমেজটা আসলে জোরালোভাবে সারা পৃথিবীতে প্রমোট করতে হবে। এবং তার সবচেয়ে বড় ওয়ে হচ্ছে মেঘনা আলম যে আসলে খারাপ মানুষ না, সেটা প্রমাণ আমাদের রাষ্ট্রকে রাষ্ট্রীয় উদ্যোগে সামাজিকভাবে সর্বস্তভাবে সারা পৃথিবীকে দিতে হবে।